আজ সপ্তাহের প্রথম দিন সোমবার ঠিক দুপুর 1:30টার সময় আমরা হাজির হলাম, আমি এবং আপনাদের ট্যারো কার্ডের কুইন, যাকে শুনতে, যার কথা শুনতে বা যাকে দেখতে আপনারা আগ্রহী, শ্রীময়ী এসছেন। ওয়েলকাম। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো অত্যন্ত একটা সুন্দর একটা তিথি, এবার উৎসবের মানে আবাহন হবে, যেটা হচ্ছে গণেশ চতুর্থীর মধ্য দিয়ে। একদম সামনেই গণেশ চতুর্থী। এটা কিন্তু আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয় শ্রীময়ী। হ্যাঁ, সেটা হলো যে আমাদের তো মানে ভারতবর্ষের এতগুলো ভাষা, হ্যাঁ, এবং আমরা উড়িষ্যাতে গেলে তাদের ভাষাটা বুঝতে পারি না, আবার উড়িষ্যা থেকে তেলেগু ভাষা ডিফারেন্ট হয়ে যায়। ফলে এত ভাষাভাষী এবং 33 কোটি দেবদেবী, 33 কোটি দেবদেবী না, ওটাকে আর কি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়, যাই হোক। একদম। তো এক একটা স্টেটে এক একটা পুজোর বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের বাংলাতে যেটা মূল উৎসব দুর্গাপুজো, সেটা দুর্গাপুজো, কিন্তু নিয়মিতভাবে বাঙালিরা যে পুজোটা করে থাকে সেটা কালী পুজো। একদম ঠিক ঠিক। তো মহারাষ্ট্রিয়ানরা, গোয়ানিজরা এবং আ পার্ট অফ গুজরাট ডেফিনেটলি, অ্যান্ড সাউথ ইন্ডিয়ান, এদের কাছে কিন্তু মূল উৎসব বলতে যেটা, বিশেষ করে মহারাষ্ট্রে তো ভাবাই যায় না। আমার একবার সৌভাগ্য হয়েছিল জীবনে, সেটা হচ্ছে গণেশ চতুর্থী। কিন্তু ওনার প্রতি বছরই প্রায় উনি কিন্তু গণেশ চতুর্থী উনি কলকাতাতেও পালন করেন, কিন্তু পারতপক্ষে চেষ্টা করেন বম্বেতে গিয়ে গণেশ চতুর্থী ইয়ে করার। এখন গণেশ চতুর্থীটা আবার মারাঠিরা মনে করে, মারাঠিরা তো খুব বীর জাত, শিবাজির বংশধর সব বলা হয়, শিবাজির ইনফ্লুয়েন্সে। আমরা যেমন নেতাজি, ওরা তেমন শিবাজি। তো শিবাজি একজন বীর যোদ্ধা, এবং বীরত্বের দিক থেকে সমস্ত শিবাজির নামে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত, এবং সেই শিবাজির গণেশ পুজো, গণেশ চতুর্থী, সেটা কোথাও কোথাও 12 দিন 13 দিন ধরে হয়, আবার কোথাও বা হয়তো একদিনই, যেমন সালমান খানের বাড়িতে একদিনই পুজো হয়, পরের দিন ভাষণ দিয়ে দেন। অ্যাকচুয়ালি প্রসন্নদা, সারা ভারতে আমরা মানে যতদিন না মহারাষ্ট্রে আমি পা রেখেছি ততদিন জানতাম যে দুর্গাপুজোই বোধহয় সব থেকে, মানে সারা ভারতের মধ্যে সব থেকে বড় উৎসব। বাট হোয়েন আই কেম টু মুম্বাই, তো তখন আমার ধারণাটা পাল্টে গেল যে 10 দিনের গণেশ উৎসব মানে দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া। এতদিন টানা অন্য কোনো ফেস্টিভ্যাল কিন্তু ভারতবর্ষে হয় না। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, এবং গণেশের নানা রূপ, নানা ভঙ্গি, এই যে এত রকমের রূপ প্রসন্নদা, এটা কিন্তু আমরা কলকাতায় বসে বা যতদিন না মানে ধরুন ইন্টারনেট আমাদের ধরা দিল, ততদিন মানুষ কতটা জানতে পেরেছেন আমি জানি না। কিন্তু আমি যেহেতু পড়তে গেছিলাম ট্যারো কার্ডটা, তো এবং ওখানের মানুষরা জয় শ্রী গণেশ বলেই কিন্তু সব কিছুর ওপেনিং করেন। এবং আরেকটা জিনিসও আমি বলবো, আমার 20 বছর হচ্ছে এই মানে এই গণেশ চতুর্থীতে 19 বছর কমপ্লিট হয়ে গণেশজির ব্লেসিংসে এবং সঙ্গে আপনাদের ভালোবাসা এবং মানে সমর্থনে। তো সুতরাং অবশ্যই আমি এটা পালন করি, এবং বিভিন্ন সিদ্ধিবিনায়ক তো নিশ্চয়ই যাই, অন্যান্য জায়গাতে যাই। এবং আরেকজন অপ্রচলিত গণেশ রয়েছেন, মানে যার পুজো খুব একটা মানুষ জানেন না এখনো পর্যন্ত, বিভিন্ন রূপের মধ্যে। তিনি হচ্ছেন ডাগরু শেটকি গণপতি। ডাগরু শেট বলে একজন ব্যবসায়ী ছিলেন, একদম সেই মানে সেই বলে না তৃণমূল স্তর থেকে উঠে তিনি যে কোথায় উঠেছিলেন, মানে তার গণপতি মানে প্রচণ্ড জাগ্রত গণপতি। সেটা কোথায়? ওই মানে ডাগরু শেটকি গণপতি বললে মুম্বাইয়ের যে কোনো অটোওয়ালা এওয়ালা মানে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং এই যে গণপতি এবং তার দেওয়া বরদান বা সাকসেস, একটি উদাহরণই যথেষ্ট। আজকে বিবেক ওবেরয়ের নেটওয়ার্থ আপনারা দেখুন, 1200 থেকে 1500 কোটি তিনি ডিক্লেয়ার করছেন, অথচ মুম্বাই ইন্ডাস্ট্রি তাকে শাটডাউন করে দিয়েছিল। মানে উনি গিয়ে ডাগরু শেটের গণপতির পা ধরেছিলেন, এটাও লোকশ্রুতি হয়ে গেছে। আজকে তিনি দুবাইতে মাল্টি মিলিয়নার, এবং নেটওয়ার্কটা বললামই। তো সুতরাং মুম্বাইতে এই গণেশ উৎসব মানুষ পালন করেন দারিদ্র থেকে বেরোতে, ব্যবসা বৃদ্ধি করতে, ব্যবসা সম্প্রসার, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আপনি এখানে মানে গেলে আপনি মুকেশ আম্বানি টু অমিতাভ বচ্চন সবাইকে কিন্তু সিদ্ধিবিনায়কের সামনে মানে মাথা টেকাতে বলা হয়, মাথা নিচু করে কিন্তু আপনি প্রত্যেকে এটা অসাধারণ অভিজ্ঞতা। তো এবং আমি যখন ট্যারো কার্ডের প্র্যাকটিসটা শুরু করেছিলাম গণেশ চতুর্থী, বাঙালিদের একটা আছে না যে এই ভাদ্র মাসে নতুন কিছু শুরু করতে নেই, ভাদ্র মাস কি করছিস। তো অনেকেই বলেছিল, হিতৈষী, আত্মীয় স্বজন, ইভেন বন্ধু বান্ধব। তো আমি বলেছিলাম যে না, আমি দেখে এসেছি এবং গণেশ চতুর্থী কিন্তু ভাদ্র মাসেই হয়। তো
আমি একটা সম্পূর্ণ অন্য ট্র্যাকে আমার প্রফেশনটাকে আমি শুরু করতে চাই উইথ দ্য ব্লেসিং অফ গণেশজি। 20 বছর আগেকার কথা, সুতরাং জয়শ্রী গণেশ। এবং আমি আজকে খুব প্রচলিত যে বাংলায় এখানে আমার ওখানে যেগুলো সেখানে জানার- গণেশ, কিন্তু সে সময় ছিল না প্রসূনদা। আমি যে সময় মানে গণেশজির নাম করে ট্যারো কার্ডটা প্র্যাকটিস করা শুরু করেছিলাম বা গণেশজির আরাধনাটা শুরু করেছিলাম, তখন বাংলায় খুব একটা গণেশের কথা কেউ জানতো না। এখন মানুষ বুঝেছেন তার সুফলটা কি, তো বাঙালি সুফল হ্যাঁ, গ্রহণ এখন করেন। কিন্তু এখন মানে গলিতে গলিতে হয়, কলকাতা বিভিন্ন তো জায়গাতে হয়। গণেশ পুজো উপলক্ষে মানুষ নতুন দোকান বা বিপণীর উদ্বোধন করেন, ব্যবসা সম্প্রসারণ করেন, এগুলো এখন চালু, ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের পক্ষে তো গণেশ চতুর্থীতে নিয়মিত, আমি ওই বললাম একবারেই কলেজ জীবন ছেড়েছি প্রথম মুম্বাইতে যখন আমি হ্যাঁ। কর্মযজ্ঞে, সেটা আমি দেখেছিলাম। কিন্তু আমাদের কলকাতার সঙ্গে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে ওদের ওখানে চারিদিকে গণেশ পুজো হচ্ছে, একদম। কিন্তু তার জন্য রাস্তাঘাট আটকানো কখনোই ব্যাপারগুলো না। কিচ্ছু না। মুম্বাই ইজ অলওয়েজ এ ভেরি ভেরি ডিসিপ্লিনড সিটি। হ্যাঁ, মানে তার জন্য রাস্তায় আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি বুঝতেই পারবেন না যে শহরে এত বড় গণেশ পুজো হচ্ছে, না, না। কখনো বুঝবেন না, কাজ বন্ধ হয় না ওখানে, কোনো কাজ বন্ধ মুম্বাই হয় না। নেভার স্টপস। হ্যাঁ, যে এক একটা মহল্লাতে পুজো হচ্ছে, সেটা আপনি গেলে দেখতে পাবেন। হ্যাঁ, এবং প্যান্ডেল সাথে খাটিয়ে সাথে শুধু যে মহল্লায় হচ্ছে না, প্রত্যেকের বাড়ি বাড়িও হচ্ছে, প্রত্যেকের বাড়িতে মানে হচ্ছে। অবারিত দ্বার। হ্যাঁ, এবং অবারিত দ্বার আপনি যেতেই পারেন। এবং তার সঙ্গে অদ্ভুত ব্যাপার যেটা আমার মনে হয়েছে, যেটা শ্রীময়ীর কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে যে আপনি যে কোনো রাস্তা দিয়ে, যে কোনো গলি দিয়ে, যেখান দিয়ে ট্যাক্সি যাতায়াত করে সেখান দিয়ে আপনি যেতে পারবেন, কারণ রোডের উপর কোনো গণেশ আসে না। না না, ওটা রোডের ওপর আসে না। ওরা ওই নানান রকম ওই যে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আইয়ে ভাড়া মোদক করে, খাইয়ে, লাড্ডু খাইয়ে আপনি যাবেন, বিভিন্ন রকম মোদক সব বাড়িতেই আপনি পেয়ে যাবেন। আগে শুধু নারকোল আর ইয়ের দিয়ে হতো, চালের গুঁড়ো দিয়ে যেটা হতো, বাট এখন দেয়ার ইজ পান মোদক, চকলেট মোদক, স্ট্রবেরি মোদক, মানে সো মেনি মোদকস, মানে মোদক, প্রচুর মোদক বিক্রি হয় এবং প্রচুর মোদক এক্সপোর্টও হয়। এটা মানে গণেশজি মোদকের বিজনেসে একটা মানে সেই বলে না, বড় একটা বরদান দিয়ে দিয়েছেন। মোদকের নাম এখন সারা পৃথিবী জানে। ইভেন আপনি দুবাইতেও কিন্তু মোদকটা পাবেন। তো আমি দুবাইতে বসেও মোদক খেয়ে এসেছি। এইবারে আমার কথাটা হচ্ছে যে আপনি যে এই পুজোটা দেখছেন নিষ্ঠা ভরে, হ্যাঁ। সেই নিষ্ঠার কথাটা একটুখানি বলুন। প্রাপ্তিযোগ, অপ্রাপ্তিযোগ। প্রাপ্তিযোগের ব্যাপারটা আগে বলি, পুজোর নিয়ম নিষ্ঠা তো তারপরে আমি অবশ্যই আলোচনা করব। দেখুন, প্রথম আমাদের আমরা যেখান থেকে গণেশজির উৎপত্তির মানে বা গণেশজির যেখান থেকে মানে শুরুয়াতটা পাই, সৃষ্টির জায়গা, সেটা হচ্ছে গণেশজি হচ্ছেন মহাভারত রচয়িতা এবং বেদব্যাস রচয়িতা, এবং গণেশজি হচ্ছেন মানে সেটার ওই লেখনিকার। এবং লিখতে লিখতে যখন মানে সেই শুরু আমরা পাই গণেশের নাম, যে তিনি আমাদের মানে মধ্যে একটা কিছু কাজ করছেন। তো এবং যখন বেদব্যাস, তাদের ওই একটাই কন্ট্রাক্ট হয়েছিল যে এত বড় মহাকাব্য রচনা করবে কে এবং লিখবে কে, দুটোই অসম্ভব ঘটনা। তো মহর্ষি বেদব্যাস বলেছে আমি মুখে মুখে শ্লোক বলে করব, কিন্তু আমার একজন উপযুক্ত লেখনিকার দরকার যে থামবে না, কারণ আমার শ্লোকও থামবে না, শ্লোক থামবে মানে মহাভারত শেষ। তো তখন গণেশজির মতো পণ্ডিত ব্যক্তি আর কে আছে, দেবতারা তখন ধরলেন গণেশজিকে যে আপনি হচ্ছেন উপযুক্ত। তিনি তখন বয়সে ছোট, কিন্তু তিনি বললেন যে লাস্টে তিনি রাজি হলেন। লিখতে লিখতে তার কি হলো, তার যে কলমটি সেটা কিন্তু ভেঙে যায়। এটা আমাদের পুরাণের গল্প, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তখন এবার তো লেখনী থেমে যাবে, তো এবার কি হবেন, মহর্ষি শ্লোক তো থামছে না। তখন তিনি তার একটি দাঁত, তার হাতির মাথার সুর, সেটা আলাদা গল্প, ওটা অন্য কোনো দিন সময়তে বলবো। তো সে একটি দাঁত, হাতির দাঁত তিনি খুলে তিনি তখন লেখাটা লেখনীতে মসি, তখন তো ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো, তিনি লিখে গেলেন। এই জন্য একটা দাঁত ভাঙা গণেশজির একটি নাম হচ্ছে একদন্ত। আচ্ছা, গণেশজির প্রত্যেকটি নামের কিন্তু মিনিং আছে। তো সুতরাং একদন্ত নামটি তার যে হয়েছে, যেহেতু তিনি দাঁতটি ভেঙে মহাভারত লেখাটা কমপ্লিট করেছিলেন, সেই জন্য গণেশজিকে একদন্ত বলা হয়। এবং গণেশজির মতো মহাপণ্ডিত দ্বিতীয় একজন আর হয়নি। তো সুতরাং যারা ভাবেন যে গণেশজি মানেই শুধু তিনি ব্যবসা দেবেন, শুধু ব্যবসায়ীদের মানে ক্যাপচার করা গণেশজি, কারণ আমাদের দেশে লক্ষ্মী গণেশ পুজোটা বেসিক্যালি ব্যবসায়ীদের ঘরেই হতো, তাই তো হয়, পয়লা বৈশাখ বা হ্যাঁ, অক্ষয় তৃতীয়া ইত্যাদি সেটা হয়। কিন্তু না, এই কাজে যারা মনে করেন যে আমার ছেলে মেয়েকে আমি একটু বিদ্যান করতে চাই, তারাও কিন্তু জ্ঞানী হোক, তারাও রিসার্চে আসুক, তো অবশ্যই বলবো যে
প্রথাগত আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে ফেলবার সময় হয়েছে। এবং গেট দ্য বেনিফিটে আসতে চাইলে মানে শিক্ষা দীক্ষার জন্য এবং কেরিয়ার সেকশনে অবশ্যই গণেশজির উপাসনা এবং গণেশ চতুর্থীতে কিন্তু ক্রিয়া করুন অবশ্যই। সেক্ষেত্রে দেখবেন, কারণ যিনি সাফল্য দেন তিনি জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য আর সাফল্যর দেবতাই তো গণেশ। সাফল্যের দেবতাই গণেশ। গণেশজির নাম করে আপনি অবশ্যই মানে সদ উদ্দেশ্য আপনি নাম করে বেরোবেন, আপনি মানে কখনো বিফল হবেন না। এটুকু মানে আমাদের সনাতন ধর্মের বহু কালের বিশ্বাস, এবং শতাব্দীর পর শতাব্দী একটা ভ্রান্ত বিশ্বাস তো মানুষের চলতে পারে না। নিশ্চয়ই না। তো সুতরাং অবশ্যই সেই বিশ্বাসের শুভ কার্য শুরু করুন জয় শ্রী গণেশ বলে, আপনার কার্য সফল হতে বাধ্য। এটা আমি বিশ্বাস করি এবং নিজেও মানি বা আন্তরিকভাবে এই কথাটি বিশ্বাস করি। আর এবার যেটা হলো, কেরিয়ারের জন্য আপনার করতে পারেন গণেশজির উপাসনা। এবং যারা ধরুন আপনার বিজনেসে বেশ কিছুদিন ধরে ডামাডোল চলছে, কিছুতেই ঠিকঠাক সাকসেস আসছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা গণেশজির উপাসনা করতে পারেন। অবশ্যই লাভের অঙ্কে কিন্তু ফেরত আসবেন, এবং বিজনেসের যেটাকে বলা হয় বাড়হত্রী বৃদ্ধি কিন্তু সমৃদ্ধি কিন্তু অবশ্যই। সেক্ষেত্রে গণেশজির নানা রকম রূপ আছে প্রসূনদা। এবং অনেক মানুষ যেটা অনেকে মনে করেন যে ঠিক আছে ব্যবসার জন্য তো করবো, কিন্তু আমার ব্যবসায় ম্যাডাম প্রচুর শত্রুতা হয়, শত্রুতা করে আমার বিজনেসটা কিন্তু ডাউন করা। একজন গণেশের মানে এটা আমি ফার্স্ট মুম্বাইতে দেখি, মানে ধূম্রবর্ণ একজন গণেশ আছেন, তাকে ওই ধোঁয়ার টাইপের, মানে যেরকম আমাদের কেতুর যেরকম রং হয় না, যেরকম ওই রকম মানে ওই রকম গ্রেইশ কালারে। তো সেই গণেশের পুজো করলে ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক শত্রুতা এবং আপনাকে কেউ ডাউন করতে চাইছে, এই জায়গা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। গণেশজির বহু রূপ, তো সুতরাং গণেশের বিভিন্ন স্তোত্র আছে, আপনারা এখন ইউটিউব প্রত্যেকে সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন কোন রূপে গণেশজি কিসে বরদান দেন। এবং যারা মনে করছেন এত ঝামেলা করতে পারবো না শ্রীময়ী, আপনি কি করে দেবেন? হ্যাঁ, শ্রীময়ী করে দেবে। তো কিন্তু দ্রুত যোগাযোগ করবেন। এবং ব্যবসা বৃদ্ধি এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট, অনেক মানে টিভির ওপারে অনেক বোনেরা রয়েছেন যারা মনে করছেন সামনে তো পুজো, একটা ছোট করে বুটিকের বিজনেস কি একটা খাবারের বিজনেস কি একটা কসমেটিকের বিজনেস আমরা শুরুটা করতে চাই। তা আপনারা ওয়েট করছেন কেন? শুভ তিথি যারা করতে চান গণেশজির কাছে পুজো দিয়ে আপনারা শুরু করুন। তাহলে একটু ট্যারো কার্ডের মাধ্যমেই হোক। ট্যারো কার্ড দিয়ে কি দেখবো বলুন? ট্যারো কার্ড দিয়ে দেখুন যে মহিলাদের ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র বিজনেস, তারপর পার্ট করে বলছি। প্রথমে মহিলাদের ক্ষুদ্র শিল্প চলুন দেখে নেওয়া যাক। মানে ক্ষুদ্র ব্যবসায়ী নতুন যারা শুরু করতে চান, স্টার্টআপ যারা শুরু করতে চান, তাদের জন্য ভাগ্যে কি রয়েছে এই তিথিটা গণেশজির ব্লেসিং এ কি হতে পারে, কি বলছে ওই দিনটি কি বলছে বা কিছুটা সময় ধরুন, হ্যাঁ মানে ওই সময় যারা আগে শুরু করবেন। হ্যাঁ, আগে পড়ে মহিলাদের জন্য ক্ষুদ্র শিল্প বলেছেন আপনি। হ্যাঁ, সেটাই আমরা দেখব, অবশ্যই দেখব। প্রথমেই আপনাদের যারা দেখছেন তাদেরকে বলবো যে প্রসূনদা অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছেন। দেখুন, কোনো কাজই বিঘ্ন ছাড়া তো শুরু হয় না, তো বিঘ্ন, পারিবারিক অসহযোগিতা, এগুলোর জন্য আপনারা রেডি থাকুন। ঠিক আছে, প্রথম কার্ডটা শুভ কার্ড আমি বলছি না, কারণ তবে গণেশজির নাম হচ্ছে বিঘ্ন নাশন। বিঘ্ন মানুষের জীবনে তিনি দূর করেন। এই মানে পারিবারিক বিরোধ বা ধরুন টাকা পয়সা ব্যবসায় লাগাচ্ছ, নষ্ট হয়ে গেলে কে দেবে ইত্যাদি সমস্যা যারা হাউসওয়াইফ তাদের শুনতে হয় প্রসূনদা, আজও শুনতে হয় আমাদের সমাজে। তো সেটা যদি আপনারা পার হতে পারেন, মনের যদি সেই কনফিডেন্স থাকে, আমি বলবো এগিয়ে যান। যদি পারিবারিক অসহযোগিতাকে ওভারকাম করে এগোতে পারেন, জয় শ্রী গণেশ বলে নেবে পড়ুন। পরের কার্ডটা দেখুন আপনারা, কুইন অফ সোর্স পড়ে রয়েছে। পরিবার এবং বিজনেসের জায়গা দুটোতেই কিন্তু সাফল্য ইন্ডিকেট করছে। এবং যদি লেগে থাকতে পারেন জয় শ্রী গণেশ বলে যেটা শুরু করেছেন সেটাতে, দেখুন 9 অফ পেন্টিকলস, সুতরাং অবশ্যই সেটা একটা সময় পর ভালো ফল দেবে এবং একটা স্টেবল জায়গায় নিয়ে যাবে। আর পরিবারের লোক যখন আপনার সাফল্যের ভাগ পেতে শুরু করবেন না, যে সমস্ত দিদিরা কাকিমারা যারা দেখছেন, তখন দেখবেন তারা কিন্তু আপনাকে আর পেছন থেকে টানছে না, তারা নিজেরাই আপনাদের সাফল্যের শরিক হচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দীর্ঘদিন ধরে আপনাদের যারা এসে আমার কাছে অভিজ্ঞতা শেয়ার করেন, তাদের অভিজ্ঞতা শেয়ারের ভিত্তিতে বললাম।
তো সুতরাং যারা মনে করছেন, মনের জোর যাদের আছে, জয়শ্রী গণেশ বলে নেবে পড়ুন, ইটস হাই টাইম। হ্যাঁ, তবে ডোন্ট ইনভেস্ট আ লট, শুরুতেই বড় ইনভেস্টমেন্টে যাবেন না, বড় ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কার্ডটা দেওয়া হয়নি এবং সেটার সমস্যাও বেশি। ছোট ছোট ইনভেস্টমেন্ট করুন এবং সেক্ষেত্রে কিন্তু গণেশজির নাম করে সাকসেসের রাস্তায় হাঁটতে শুরু করুন। এবার আমি ধরতে চাই যেটা, সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, বা যাদের দোকানপাট রয়েছে, যাদের এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে আছেন, বা যাদের তাদের কর্তারা হয়তো দোকানে গেছেন, গিন্নিরা দেখছেন কার্ডের। এটা একটা জিনিস বললাম যে সমস্ত মানুষরা মনে করছেন যে আমরা নতুন স্টার্ট আপ খুলবো, সেক্ষেত্রে শুধু মহিলারা না, পুরুষরাও বলছি, তাদেরকে বলছি যে এই সময়টা, যে টাইমটা যাচ্ছে, তো গ্রহগত সঞ্চার যেটা বলছে সেটাও আমি একবার চট করে একটু বলে দিই, কারণ বৃহস্পতি ঢুকেছে পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশিতে। তো সেক্ষেত্রেও যারা মহিলাদের নামাঙ্কিত বিজনেস করবেন, ধরুন আপনার মায়ের নামে করলেন, কি আপনার স্ত্রীর নামে, বোনের নামে, আপনার যদি কন্যা সন্তান থাকে, সেটাও আমি আগের একটা অনুষ্ঠানেও বলেছিলাম, কারোর নামে না পেলে মা লক্ষ্মীর নামে আপনারা যদি সেক্ষেত্রে বিজনেস আপনারা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভের মুখ নিশ্চিতভাবে দেখবেন। এবার প্রশ্নটা আমি চলে আসছি যে এবার যারা ক্ষুদ্র শিল্প, দোকানপাট থেকে শুরু করে ছোট কারখানা, তাদের গিন্নিরা এই মুহূর্তে যদি দেখেন, বা কোনো ছেলের মায়েরা যদি দেখেন, বা বাবারা দেখেন, যারা বাড়িতে বসে আছেন, তারা দয়া করে দেখে নিন। ব্যবসায়ী এবং স্মল স্কেল একদম ছোট ক্ষুদ্র ব্যবসা, তাদের কি এই ডেটটা কতটা প্রবাবল, এবং ইনভেস্টমেন্টের ব্যাপার বা ব্যাংক থেকে লোন তোলার ব্যাপার দুটোই থাকে। অবশ্যই এই দুটোরই উত্তর তিনি দেবেন, দেখে নিন এটা। তবে হ্যাঁ, ব্যতিক্রম তো নিশ্চয়ই আছে, সকলেরই যে একেবারে একই সাথে একই রকম ভাবে ঘটনাটা ঘটবে। একটা জেনারেল কার্ড কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে, তো সেই হিসেবে এর ফার্দার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে ডাইরেক্ট যোগাযোগ করুন, তলায় ফোন নাম্বার যাচ্ছে, যার প্রয়োজন হবে তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন উইথ দিস নাম্বারস, অনলাইন অর অফলাইন দুটোই অ্যাভেলেবেল। হ্যাঁ, প্রথম দিকটা প্রসন্দা, এই সময় কিছুটা টাফ টাইম যাচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, এটা কার্ড এখানে শো করছে, বাট সিচুয়েশন উড বি চেঞ্জড, মোটামুটি এখন খারাপ যাবে। হ্যাঁ, এখন মানে যাচ্ছে, সেটা এসে 13 কার্ড তিনটেই দেখায়, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিনটে ফেজ দেখে। অতীতটা এটা কিছুটা বর্তমানে, কিন্তু যদি মানে লেগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে কোনোভাবে, মানে সিলভার লাইনিং এতটা বলাও ঠিক না, কিন্তু কোনো না কোনো দিক থেকে সহযোগিতা বা কারো কোনো প্রভাবশালী মানুষের অন্তত বুদ্ধি পরামর্শ, সেটাও একটা বড় সহযোগিতা, সেই জায়গাটা কিন্তু একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনারা সেক্ষেত্রে পাবেন। এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু মোটামুটি এই সেপ্টেম্বর ধরুন ফার্স্ট উইক অনওয়ার্ডস, মানে 8-10 তারিখের পর থেকে অক্টোবরের মিডল পর্যন্ত কিন্তু ভালো বিজনেস করতে পারবেন, লাভ হবে। এবং একই সাথে আপনি যদি ওই ক্ষুদ্র শিল্পের সাথে যদি কটেজ ইন্ডাস্ট্রি বা হস্তশিল্পটা আপনি টেনে আনতে পারেন, আমি বলবো সেক্ষেত্রে লাভের পরিমাণটা অনেকটা বাড়বে। এই যে দিস কার্ড ফর হস্তশিল্প। সুতরাং ব্যবসায়ীদের দুটো দিক আমরা ধরে নিচ্ছি। এবার শহর মুম্বাই বা মহারাষ্ট্র ধরুন, আপনি পুনেতেও গণেশ পুজো বিরাটভাবে হয়, নাগপুরেও হয়। এবারে যেটা আমরা ধরছি, যেমন আমরা সরস্বতী ঠাকুরের কাছে যেমন দেখি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার আগে নমস্কার করেন, কিন্তু আমি দেখেছি কালীবাড়িতে গিয়েও তারা কিন্তু বই ছুঁয়ে আসেন এবং কালী ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমার যাতে পরীক্ষাটা ভালো হয় ইত্যাদি। কারণ তিনি তো আমাদের কমন গডেস, আমাদের কালী ঠাকুর হচ্ছে একেবারেই নিজস্ব দেবী, এবং সেই পুজোটা আমরা যেমন করি, আসামে কিছুটা আছে, ত্রিপুরাতে ভীষণ আছে কালী পুজো। এবং গণেশ পুজোর ব্যাপারটাও যেমন হয় যে ছাত্রছাত্রী বা তাদের মানসিকতা, ভবিষ্যতে তাদেরকে একটা গ্রোন আপ বা যারা পড়াশুনো করছে তাদের জন্য কিন্তু গণেশ পুজো, যেহেতু গণেশ শিক্ষিত পণ্ডিত, তাদের আপগ্রেডেশনের জন্য একেবারে দেখুন, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট নিয়ে এত ধানাই পানাই চলছে, খুব টাফ সিচুয়েশন, কবে ঠিক হবে জানি না, খারাপ হচ্ছে এটুকু বলতে পারি এই অনুষ্ঠান থেকে সরাসরি। এখন কোর্টের আন্ডারে রয়েছে, আমরা তো বলতে পারি না কোর্ট অন্যায় করছে বা ভুল করছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে এটা ছাত্রছাত্রীর পক্ষে মারাত্মক খারাপ হচ্ছে। গণেশজির শরণাপন্ন হই।
গণেশজি শরণাপন্ন তারাও হন যারা নিজেরাও অধ্যাপনা করেন, ফেলোশিপ করেন, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গাতে যারা কনসালটেন্সি করেন, হ্যাঁ, বিশেষ যে সমস্ত বিশেষজ্ঞরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন এবং লোককে অ্যাডভাইস দেন, তো তারাও কিন্তু গণেশজি শরণাপন্ন হন যাতে তাদের মানে সঠিক সময়ে তারা সঠিক পরামর্শটা তারা দিতে পারেন। এবং গণেশজির আরেকটা যেটা সেক্টর রয়েছে প্রসুন্দা, মানে ধরুন কোনো জিনিস শুভ কিছু হতে হতে জিনিসটা ধরুন আপনার আটকে যাচ্ছে, গণেশজির নাম করে সেই বিঘ্নটাকে কিন্তু দূর করে দেওয়া হয়। মানে অনেক ভালো ছেলে মেয়ে মানে স্কলার মানে পরীক্ষা দিতে বসলে বাবা মা এবং টিচার্স বোথ সাইড জানেন যে এই ম্যাজিক ফিগার 95% অ্যাবাভ বার করে দিয়ে আসবে, কিন্তু কোনো কারণে সে আত্মীয় স্বজনের কনস্পারেসি হতে পারে, কারোর ইভিলাইজ হতে পারে, অনেক কিছু হতে পারে, ছেলেটি বা মেয়েটি পরীক্ষার দুদিন আগে থাকতে অসুস্থ হয়ে পড়ে। এটা কিন্তু কয়েকবার তার সাথে ঘটে যখনই হয়, এবং সে একটা অ্যাভারেজ মার্কস নিয়ে আসে। মানে যাকে নিয়ে ডাক্তারখানা হসপিটালে মাঝামাঝি টানাটানি হয় তার কাছ থেকে আর কত, অন্য ছেলেপুলে হলে নেহাত ফেল করতো, এই মেরিটোরিয়াস ছেলে মেয়ে বলে 65% 70 ছোঁয়াছুঁই নাম্বার নিয়ে আসে। তো এই বিঘ্ন নাশ করবার জন্যও কিন্তু আপনারা গণেশজি শরণাপন্ন হন, যাতে আপনাদের ট্যালেন্টেড ছেলেমেয়ে, এবং বারে বারে এক জিনিস ঘটনাটা ঘটতে থাকলে সে তো ডিপ্রেশনে চলে যাবে, এর মধ্যে আশ্চর্যের কি আছে। তো বিঘ্ন নাশ করবার জন্যও কিন্তু আপনারা এই বিঘ্ন নাশন গণেশজি শরণাপন্ন হন। এবং এই তিথিতে এই কাজটি করলেও কিন্তু অনেক থাকে না, ধরুন মানে দিয়ে যাচ্ছে চাকরির পরীক্ষা ভালো দিয়ে আসছে, ভাইভাও খারাপ নয়, কিন্তু তার ওই একটা কোথা থেকে একটা জড়তা চলে আসে, স্ট্যামারিং আমরা যেটাকে বলি, এটা নিয়ে বোধহয় কেউ কখনো আলোচনা করেনি। হ্যাঁ, তো স্ট্যামারিং এবার গণেশজি করে আপনি একটা মনে হতে পারে যে আপনি বলছেন সব কিছু হয়, কই এটা তো শুনিনি, তাহলে একটুখানি শুনুন। যেটা হচ্ছে যে গণেশজি হচ্ছেন বুধের দেবতা, বুধকে কন্ট্রোল করেন হচ্ছে গণেশজি, যে কারণে বাণিজ্যটা তিনি দেন। বুধ কিন্তু আমাদের বাক শক্তিরও কন্ট্রোলার। তো সুতরাং বুধের কাজটা যদি করা হয় এবং গণেশজির নাম করে করা হয়, এবং সেক্ষেত্রে দেখবেন আপনার বাহ্যিক যে ব্যাপারটি প্রবলেম যেটা ছিল, ধরুন সেটা স্ট্যামারিং হোক, সময় মতো উপস্থাপনা করতে না পারার ব্যাপারটি হোক, প্রচুর ভালো জেনেও কিন্তু মানুষ ইন্টারভিউ গিয়ে ক্র্যাক করতে পারে না, কারণ ওই কনফিডেন্সটা নেই, বিশ্বাসটা, সে নার্ভাস হয়ে গেল এবং মানে কথা জড়িয়ে গেল, বা সামহাও সে বলতে পারলো না, কোনো মতে ইয়েস নো গোছে ভেরি ওয়েল গোছে বলে একটা চলে আসলো, সেক্ষেত্রে তো সে ক্র্যাক করতে পারবে না। তো সেই কাজটি করলে গণেশজি তাকে সেই মানে বলে না প্রত্যুৎপন্ন মতিত্ব, উইট আমরা ইংলিশে যেটাকে বলি, এবং বাচন ক্ষমতা, সেইটি কিন্তু তার ডেভেলপ করে। আরেকটা ব্যাপার আমি দেখেছি, গণেশের যে পুজো যেটা মহারাষ্ট্রে হয়, একদম সেটা সুরগুলো সবসময় বাঁ দিকে। ইয়েস, আপনি ভীষণ ভালো একটি কোয়েশ্চেন করেছেন, এইটা আপনাদের ক্ল্যারিফিকেশন করে দেওয়াটা ভীষণ জরুরি, এই জন্যই তো নামই সাংবাদিক। হ্যাঁ, তো ব্যাপারটি হচ্ছে দু ধরনের গণেশ হয়, একজনের শুণ্ড বা সুরটা ডান দিকে, তাকে আপনারা ব্যবহার করুন এডুকেশনাল পারপাসে, জ্ঞান বৃদ্ধির জন্য, এবং যার সুরটা বাঁ দিকে, কারণ ওনাকে বক্রতুণ্ড বলা না, সুরটা সোজা থাকে না, হয় ডান দিকে থাকে নাহলে বাঁ দিকে থাকে, বাঁ দিকে সুরের গণেশ অলওয়েজ মানে আপনাকে দিতে পারেন ফাইন্যান্সিয়াল গ্রোথ, বিজনেস গ্রোথ, আপনার কেরিয়ার, এবং অর্থাৎ আপনার ওয়েলথ গ্রোথ। সুতরাং যার যে পারপাস তিনি সেই বুঝেই কিন্তু গণেশ ঠাকুর টোটাল বম্বে এবং মহারাষ্ট্রে কিন্তু সব বাঁ দিকে, ম্যাক্সিমামটা বাঁ দিকে, এবং আমাদের বাংলায় গণেশ কিন্তু ম্যাক্সিমাম ডান দিকে আসে, ডান দিকে সামনে থাকে, মানে সেটা সুরের খুব একটা সঠিক নয়, সঠিক নয়, কারণ হাতি সুর অলওয়েজ ফোল্ডেড থাকাটাই বাঞ্ছনীয়। সুতরাং রাইট ফোল্ডেড আনবেন যারা বিদ্যা এবং কেরিয়ারে, মানে অর্থাৎ পাড়াতে যে পুজোগুলো হয় লেফট, হ্যাঁ লেফটটা এক্ষেত্রে হচ্ছে অলওয়েজ বেস্ট, কারণ আপনি লেখাপড়া করুন, আপনি চার্টার্ড ফার্মে যান, যেখানেই যান, উইদাউট ফাইন্যান্স আপনি এক পাও চলতে পারবেন না আজকের দুনিয়ায়। সো লেফট ইজ বেস্ট। যারা গণেশ যারা কিনতে চাইছেন, নিয়ে যেতে চাইছেন, তারা এই দেখেই আপনারা কিনবেন। চমৎকার একটা অনুষ্ঠান করলাম, দারুণ ভালো লাগলো, ওনাকে তো ভালো লাগেই, তার সঙ্গে অনুষ্ঠানও ভালো লাগে, সব মিলিয়ে মিশে বৃহস্পতিবার বাকি কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আরও আলোচনা আমরা বৃহস্পতিবার বিকেল 4টের জন্য তুলে রাখলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন, জয় শ্রী গণেশ।